আসসালামু আলাইকুম। r.tricky এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক বইয়ের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করে দিব। সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 14। এখানে বলছে দেখাও যে ফাই ইজ ইকুয়াল টু x মাইনাস টি ওয়াই মাইনাস টি কোনো অসংনম্য প্রবাহের দ্বিমাত্রিক বেগ বিভব বর্ণনা করো, এবং আরও দেখাও যে টি সময়কালে নিম্নের বক্ররেখা সমূহ সূত্ররেখা সূচিত করে, এবং সেই সূত্ররেখার মানটা এখানে দিয়ে দিছে। এটা এইরকম ভাবে আমাদের সূত্ররেখাটা সূচিত করবে, এবং যেন নিম্নের সমীকরণগুলা প্রবাহ কণার পথ নির্দেশ করে, এরকম ভাবে পথ নির্দেশ করবে যেখানে এ এবং বি হচ্ছে ধ্রুবক। মোট কথা হচ্ছে এখানে এই ডাকের মধ্যে তিনটা পার্ট আমাদের বের করতে বলছে। একটা হচ্ছে আমাদের বেগ বিভব, একটা হচ্ছে সূত্ররেখা, একটা হচ্ছে পথরেখা। এই তিনটা পার্ট আমাদের বের করতে বলছে। তো প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যে অলরেডি আমরা সূত্ররেখা এবং পথরেখা বারবার করে বের করে দেখাইছি, কিন্তু এখানে নতুন একটা টপিক আছে, সেটা হচ্ছে বেগ বিভব। তো এই বেগ বিভব পার্টটুকু আমি খাতার মধ্যে করে আপনাদেরকে দেখিয়ে দিব, এবং এই সূত্ররেখা এবং পথরেখার যে পার্টটুকু আছে সেটা আমি খাতার মধ্যে থেকে দেখিয়ে দিব। তো চলেন আমাদের এই বেগ বিভবের যে পার্টটুকু আছে সেটুকু আপনাদেরকে দেখাই। আর এই বেগ বিভবের যে পার্টটুকু, এটা মূলত অধ্যায় নাম্বার 3 এর একটা পার্ট। তো ওই অধ্যায় নাম্বার 3 থেকে আপনাদেরকে সূত্রটা আমি জাস্ট দেখিয়ে আপনার এই আজকের প্রমাণটা করিয়ে দিব। পরবর্তীতে যখন আমরা চ্যাপ্টার 3 পড়ব তখন আপনারা এই বিষয়টা আরো বিস্তারিত পড়বেন। তো ওই বেগ বিভবের যে সূত্রটা ছিল, সরাসরি বেগ বিভবের সূত্র আছে, সেটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স এবং বি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। এটা হচ্ছে আমাদের কি আমাদের ফাই ফাংশনের জন্য বেগ বিভব ফাংশন। এখন আরেকটা পার্ট জানতে হবে, সেটা হচ্ছে এই ফাই ফাংশনটা কখন আমাদের বেগ বিভব বর্ণনা করবে সেই পার্টটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে মূলত বেগ বিভবের ফাংশন। এখন এই ফাংশনগুলো কখন বর্ণনা করা সম্ভব, সেটা হচ্ছে যদি আমাদের এই দুইটা পার্ট মানে বেগ বিভবের যে ফাংশন দুইটা, ওই ফাংশন দুইটা যদি ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, তবে সেটা আপনার এই বেগ বিভব বর্ণনা করা যাবে। আপনি আবারও বলতেছি, এই ফাংশন দুইটা এই যে ইউ এবং বি, এই বেগ ফাংশন দুইটা যদি ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, তবে বেগ বিভব বর্ণনা করা সম্ভব। এটা আপনারা নোট করে রাখবেন যে আমাদের এই বেগ বিভব ফাংশনগুলা যদি আমাদের ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, তবে আমাদের বেগ বিভব বর্ণনা করা সম্ভব। এখন এই ল্যাপ্লাসের সমীকরণ কিভাবে সিদ্ধ করবে, আমাদের এই ইউ এবং বি যে ফাংশন দুইটা আছে, ওই ফাংশন দুইটা যদি অবিচ্ছিন্নতার সমীকরণের মাধ্যমে ল্যাপ্লাসের সমীকরণটা সিদ্ধ করে, মূলত আমাদের এই ফাংশনটাকে আবার আমাদের এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হয়, যেটা মূলত অবিচ্ছিন্নতার সমীকরণ দ্বারা প্রকাশিত হয়, আমরা বা অলরেডি পড়ছি। মোট কথা হচ্ছে আমাদের এই ফাংশন দুইটা যদি অবিচ্ছিন্নতার সমীকরণও সিদ্ধ করে, তবে সেটা ল্যাপ্লাসের সমীকরণও সিদ্ধ করবে। আর ওই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করলে সেটা আমাদের বেগ বিভব বর্ণনা করবে। তো এই যে পার্টটুকু, আশা করি এই পার্টটুকু আপনারা বুঝতে পারছেন। এই ম্যাথটা সলভ করলে আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো দেখেন আমরা এই প্রবলেমটা যদি সমাধান করে দিই, দেখেন আমি ডাক্তার খাতার মধ্যে লিখে রাখছি, শুধুমাত্র প্রথম পার্টটুকু আমি খাতার মধ্যে এখানে প্রমাণ করে দিতেছি। বাকি সূত্ররেখা এবং পথরেখা যেহেতু সিমিলার, ওইটা আমি খাতার মধ্যে থেকে আপনাকে দেখিয়ে দিব। তো আমরা প্রথম পার্টটুকু আপনারা দেখাচ্ছি যে দেওয়া আছে ফাই ইজ ইকুয়াল টু আমাদের যে মানটুকু দেওয়া ছিল, ওই মানটুকু লিখলাম। তো যেহেতু বেগ বিভব, তাহলে আমরা জানি মাত্র আমরা যেটা দেখায় আসলাম, যে আমরা জানি ওখানে আমরা পড়ছি যে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স এবং বি ইজ ইকুয়াল টু পড়ছি হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। মোট কথা হচ্ছে ফাই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আমাদের, তারপরে বি হচ্ছে ফাই কে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ। তো এখন আমরা এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ফাই কে, তাহলে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখেন এটুকু কি আসে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটুকু আসবে হচ্ছে 1। দেখেন আমি সাইড নোট একটু দেখাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটুকু আসবে হচ্ছে 1, তারপরে এইটুকু মাইনাস টিকে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে 0। ওকে, এবং বাকি পার্টটুকু যেহেতু কনস্ট্যান্ট পার্সিয়ালি অন্তরীকরণ করতেছি, তাহলে এই পার্টটুকু আমাদের এভাবেই থাকবে। তো মোট কথা হচ্ছে শুধু এই পার্টটুকু আমাদের থাকতেছে, এবং যেহেতু এটার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়াই মাইনাস টি। এটার ক্ষেত্রেও সেম, মাইনাস যেহেতু ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই এর পার্টটা 1 হবে, বাকি পার্টটুকু থাকবে এক্স মাইনাস টি। এই হচ্ছে আমাদের কি ইউ এবং বি। তো আমরা এখান থেকে কি পড়ছিলাম, এটা হচ্ছে আমাদের বেগ বিভব ফাংশন।
এখন ব্যাক বিভব বর্ণনা করে কি না সেটা প্রমাণ করার জন্য কি করতে হয়, আমাদের ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করবে কিনা। তো ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করবে কিনা সেটার অর্থ কি, যে অবিচ্ছিন্নতা সমীকরণ দ্বারা আমরা দেখাবো। তাহলে আমরা জানি অবিচ্ছিন্নতা সমীকরণ কি, ডেল ইউ বাই ডেল এক্স, যেহেতু দুইটা ফাংশন এখানে, তাহলে আমাদের প্লাস ডেল বি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। তো এখন আমরা এই ডেল ইউ বাই ডেল এক্স মানে এই ইউ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ইউ এর মানটা কত আমাদের, ইউ এর মানটা হচ্ছে আমাদের মাইনাস ওয়াই মাইনাস টি, এটা হচ্ছে আমাদের কি ইউ এর মান। এখন এইটুকু পার্টকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে একটা লক্ষ্য করেন এখানে কিন্তু এক্স এর কোনো পার্টি আমাদের এক্সিস্ট করতেছে না, বা এখানে এক্স এর কোনো পার্টি নাই। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমরা এটুকু অন্তরীকরণ করি, মানে এই পার্টটুকু অন্তরীকরণ করি, তাহলে আসবে হচ্ছে 0। প্লাস ওয়াই এর সাপেক্ষে যদি এইটুকু অন্তরীকরণ করি, তাহলে যেহেতু ওয়াই এর পার্ট নাই এটাও আসবে হচ্ছে 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি সম্পূর্ণটা 0 আসতেছে। তার মানে আমাদের অবিচ্ছিন্নতা সমীকরণটা সিদ্ধ হয়েছে। তো যেহেতু অবিচ্ছিন্নতার সমীকরণটা সিদ্ধ হয়েছে, তার মানে এটা অবশ্যই ল্যাপ্লাসের সমীকরণটাও কি হয়েছে, আমাদের সিদ্ধ হয়েছে। তাহলে আমরা জাস্ট বলে দিব, দেখেন বই থেকে আমি দেখাই দিতেছি ওই পার্টটুকু। এখানে বলছে যে যেহেতু অবিচ্ছিন্নতার সমীকরণ এত ইজ ইকুয়াল টু 0 সিদ্ধ হয়, সুতরাং 1 নং দ্বারা বর্ণিত বেগ বিভব একটি দ্বিমাত্রিক অসম প্রবাহ সূচিত করে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই পর্যন্ত ছিল আমাদের প্রথম পার্ট। পরবর্তী দ্বিতীয় পার্টে আমাদের শ্রুতরেখা এবং পথরেখা বের করতে হবে। তো দেখেন আমি খাতার মধ্যে থেকে শ্রুতরেখা এবং পথরেখাটা দেখিয়ে দিব। দেখেন এক্সাম্পল নাম্বার 14 এর প্রথম পার্টটুকু শেষ হয়েছে, এখন আমরা দ্বিতীয় পার্টটুকু দেখাবো। তো দ্বিতীয় পার্টের মধ্যে আমার কি ছিল, শ্রুতরেখা। তো এখন শ্রুতরেখার সমান্তরাল, যেহেতু এখানে মাত্র দুইটা ফাংশনের পার্ট দেওয়া আছে, তাহলে আমাদের শ্রুতরেখার সমীকরণ দুইটা পার্টের হবে, dx বাই du ইজ ইকুয়াল টু dy বাই b। তাহলে আমরা জাস্ট এখানে লিখলাম ইউ এর মানটা আমরা ওইখানে বের করছি, সরাসরি আমরা এখানে লিখে দিলাম মাইনাস ওয়াই মাইনাস টি, তারপরে বির মান আমরা পাইছি মাইনাস এক্স মাইনাস টি। তো এখন আমরা উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা আড়াআড়ি ভাবে এটা গুণ করে দিব। এই পার্টটা এখানে এটার সাথে গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, তাহলে এক্স মাইনাস টি এটা এক্স এর সাথে গুণ হবে, মানে মোট কথা হচ্ছে ওয়াই এর পার্টের সাথে ওয়াই এর পার্ট, এক্স এর পার্টের সাথে এক্স এর পার্টটা আমরা নিয়ে যাব। এখন এটুকু যে পার্টটা আছে, এটুকু পার্টের মধ্যে আমরা সমাকলনের সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা দেখেন আমি ডান পাশে লিখে রাখছি। সূত্রটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন ডিএক্স। এই সূত্রটা জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এখানে তো এ এক্স প্লাস বি, কিন্তু এখানে তো আমাদের প্লাস যুক্ত পার্ট নাই। এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি, দেখেন যে 1x প্লাস মাইনাস টি, এভাবে আমরা লিখলাম। তাহলে এটার সাথে কম্পেয়ার করা যায় না। দেখেন তো 1 হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি হচ্ছে আমাদের মাইনাস টি, তার উপরে আমরা এখানে আমাদের এন হিসেবে, যেহেতু এখানে কোনো কিছু নাই, তাহলে আমাদের মনে মনে 1 আছে। তো এইরকম ভাবে আমরা লিখবো। এটার ক্ষেত্রে আমাদের সেম, জাস্ট এখন আমরা এখানে মানটুকু বসাবো। কি ছিল, এ এক্স প্লাস বি, তার মানে এই এ এক্স প্লাস বি মানে হচ্ছে এক্স মাইনাস টি, এটুকু লিখলাম। এন প্লাস ওয়ান, এন হিসেবে আছে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, নিচে হচ্ছে এ ইন্টু এন প্লাস 1, এন মানে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, আর এ মানে হচ্ছিল 1, তো 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2। আলটিমেটলি এটার সাথে হবে ওয়াই মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস, যেহেতু এখানে সবগুলো ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমাদের যে ধ্রুবকটা নিব সেই ধ্রুবকটাকে আমরা লিখবো হচ্ছে সি বাই 2। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিব এবং এই ডান পাশের পার্টটা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এটুকু হচ্ছে আমাদের কি মান, ইজ ইকুয়াল টু এই সি, আর সিটা হচ্ছে আমাদের ধ্রুবক। এটুকু পার্টি আমাদের প্রমাণ করতে বলছিল। দেখেন আমাদের বই থেকে দেখাইতেছি, এখানে আমাদের সূত্ররেখা হিসাবে এই যে পার্টটুকু, এটুকু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এইটুকু আমরা প্রমাণ করে ফেলছি। এখন আমরা পথরেখাটা বের করব। তো এই পথরেখাটা বের করার জন্য আমরা পথরেখার সমীকরণটা জানি যে dx বাই dt ইজ ইকুয়াল টু ইউ, dy বাই dt ইজ ইকুয়াল টু হচ্ছে b, আর ইউ এর মানটা আমরা বের করছি সেটা এখানে লিখে ফেললাম, b এর মানটাও বের করছি সেটা আমরা লিখে ফেললাম। তো এটাকে ধরলাম হচ্ছে 3 নং, এটাকে ধরলাম হচ্ছে 4 নং। এখন এই পথরেখার সমীকরণটা বের করার জন্য আমরা একবার এই dx বাই dt এবং dy বাই dt কে একবার যোগ করব, যোগ করে একবার মান ক্যালকুলেশন করে বের করব, আরেকবার বিয়োগ করব, বিয়োগ করে আরেকবার মান বের করব। এখন দেখেন যদি এই দুইটা পার্ট 3 নং এবং 4 নং যোগ করি, তাহলে আমরা লিখলাম যোগ প্লাস এটুকু কি আসবে মাইনাস ওয়াই মাইনাস টি, এখানে আমরা যেহেতু যোগ করতেছি তার প্লাস, এখানে ছিল মাইনাস, তাই মাইনাস থাকবে এক্স মাইনাস টি। তো এখন যদি নর্মালি যোগ করে দিই, মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এটাকে মাইনাস, এটাকে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে টি টি আছে হচ্ছে দুইটা টি, আর এই দুইটা থেকে মাইনাস কমন নিলাম,
এই তাহলে থাকে হচ্ছে x প্লাস ওয়াই, এটাকে ধরলাম হচ্ছে আমরা 5 নং সমীকরণ। এখন প্রমাণ করার সুবিধার জন্য আমরা এখানে এই x প্লাস ওয়াই কে z ধরলাম, যে লিখলাম ধরি এই x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের z। এখন এই যে পার্টটুকু আমরা ধরলাম এই পার্টটুকুকে আমরা একবার আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, কারণ এখানে যেহেতু টি এর সাপেক্ষে সবগুলো অন্তরীকরণ করতে হয়, তাহলে এই যে পার্টটাকে আমরা ধরছি এই পার্টটাকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো টি এর সাপেক্ষে যদি x কে অন্তরীকরণ করি dx বাই টি, y সাপেক্ষে করলে dy বাই টি ইজ ইকুয়াল টু z কে করলে dz বাই টি। এখন তাহলে দেখেন এই dx বাই টি প্লাস dy বাই টি এটার একটা নতুন আমরা মান পাইলাম। এখন অলরেডি কিন্তু 5 নং সমীকরণে dx বাই dt প্লাস dy বাই dt এর একটা মান আমরা বের করে রাখছিলাম। তো এই দুইটা এখন আমরা জাস্ট কম্বাইন করে একটা লিখবো, সেটা হচ্ছে এইটুকু পার্টের পরিবর্তে আমরা নতুন ভ্যালুটা লিখবো যে dz বাই dt ইজ ইকুয়াল টু dt মাইনাস এই x প্লাস y এর পরিবর্তে যেহেতু z ধরছি ওই z টা আমরা এখানে কি করে দিব, লিখে দিব। এই z টা যেহেতু ডান পাশে মাইনাস ছিল বাম পাশে নিয়ে আসলাম, এটা হয়ে গেছে কত প্লাস। তো dz বাই t প্লাস z ইজ ইকুয়াল টু 2t, যা একটা কি রৈখিক অন্তরক সমীকরণ। তো এটাকে ধরলাম হচ্ছে আমরা 6 নং সমীকরণ। এখন এই রৈখিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমরা এই অনার্স সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ওইটার মান বের করার পদ্ধতি আমরা শিখেছিলাম। সেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসাবে একটা মান আমাদের ধরতে হয়, এবং এটা আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা শিখছি। চ্যাপ্টার 7 এর মধ্যে এই পার্টটুকু ছিল। তো আমি বারবার করে বলতেছি হাইড্রোডাইনামিক পড়তে গেলে পার্শিয়ালটা পড়া থাকতে হবে। তো পার্শিয়ালের বেশ কিছু পার্ট সরাসরি এখানে ব্যবহার করা হচ্ছে। তো পার্শিয়াল কোর্সটা আপনারা আগে করবেন, তারপর আপনারা হাইড্রোডাইনামিকটা শুরু করবেন। তো এই রৈখিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করার জন্য সরাসরি একটা সূত্র আমরা জানতাম। দেখেন সেটা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ডিটি। তো ডিটি কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে টি, মানে ই টু দি পাওয়ার টি। এখন এটা হচ্ছে সরাসরি সূত্র। তো এই ই টু দি পাওয়ার টিটা আমরা প্রিভিয়াস পেজে যে মানটা পাইলাম dz বাই টি প্লাস জেড ইজ ইকুয়াল টু 2t, এটার প্রত্যেকটা উপাদানের সাথে আমরা গুণ করে দিব। তো ই টু দি পাওয়ার টিটা প্রথম পার্টের সাথে গুণ করলাম, দ্বিতীয়টার সাথে গুণ করলাম, তৃতীয়টা পার্টের সাথে গুণ করলাম। এখন এই যে পার্টটুকু এই পার্টের পরিবর্তে আমরা এটুকু লিখতে পারি কিভাবে দেখেন। আমরা প্রথমে এই পার্টটুকু লিখবো, লিখে দেখেন এই পার্টটুকুর মধ্যে যদি আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এই উপরের পার্টটুকু আমরা পাবো কিভাবে দেখেন। ইউবি ইউ স্থির বি এর অন্তরীকরণ প্লাস বি স্থির ইউ এর অন্তরীকরণ, আর ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তো এটাকে অন্তরীকরণ করলে উপরেরটুকু পাওয়া যাবে ইজ ইকুয়াল টু আমাদের এই পার্টটুকু এভাবে আমরা কি করলাম রেখে দিলাম। তার পরবর্তীতে এখন এখানে আমরা কি করব, আমাদের আবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমাদের এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে হচ্ছে জেড ই টু দি পাওয়ার টি, এটা আমরা রেখে দিলাম। এখন এটুকুর মধ্যে আমাদের সূত্র অ্যাপ্লাই হবে। তো ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র, ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্রটা আমি দেখেন সাইডে লিখে রাখছি। ইন্টিগ্রেশন অফ ইউবি ডিটি, ইউ স্থির আমাদের বি এর অন্তরীকরণ মাইনাস আমাদের ডি বাই ডিটি ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিটি প্লাস আবার সমগ্রটার সাথে হচ্ছে আমাদের ডিটি। আশা করি এই ইন্টিগ্রেশন সূত্রগুলো আপনারা জানেন, সেই ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছেন। এখন এই সূত্রটা আমরা জাস্ট অ্যাপ্লাই করব। এই টুটা আমাদের ধ্রুবক প্রথম নিয়ে আসলাম, এই টিটাকে হচ্ছে আমাদের ইউ আর ই টু দি পাওয়ার টিটাকে হচ্ছে আমরা বি বিবেচনা করব। তাহলে ইউ স্থির মানে টি স্থির, তারপরে কি ছিল ইন্টিগ্রেশন অফ বি ডিটি। তাহলে বি মানে হচ্ছে ই টু দি পাওয়ার টি, তারপরে ডিটি, তারপরে সূত্রের মাইনাস ডি ডিটি বাই ইউ, ইউ মানে হচ্ছে আমাদের টি, ইন্টিগ্রেশন অফ বি, বি মানে হচ্ছে ই টু দি পাওয়ার টি ডিটি, তারপরে সমগ্রটার সাথে এই যে পার্টটুকু এই পার্টটুকুর সাথে আরেকটা হচ্ছে ডিটি। এখন আমরা এই সমগ্রটাকে আবার আমাদের ডিটি মানে আমাদের অন্তরীকরণ করতে হবে, যেহেতু ভিতরে অন্তরীকরণ পার্ট আছে। তাহলে আমরা এই দুইটাকে ধ্রুবক রাখলাম, বাম পাশে যা ছিল তাই থাকবে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টি ডিটি মানে আমাদের এই ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে আমাদের ই টু দি পাওয়ার এক্সই থাকবে, তার মানে ই টু দি পাওয়ার টি থাকবে মাইনাস এই টিকে যদি আমরা অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে তাহলে আসবে হচ্ছে 1, তার মানে এই সমগ্রটা 1। তারপরে আবার এই সেম ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে আমাদের ই টু দি পাওয়ার এক্সই থাকবে, এটুকুই থাকতেছে। আবার এই সমগ্রটাকে আমাদের অন্তরীকরণ যদি আবার করি ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে আবার ই টু দি পাওয়ার এক্সই থাকতেছে, এটাই আমাদের কি থাকবে। তাহলে এইটুকু পার্ট আমরা লিখবো প্লাস যেহেতু আমাদের সমকলন করে ফেলছি তার একটা সমকলনীয় ধ্রুবক দিব, সেটা হচ্ছে C2। তো এখন আমরা প্রমাণ করার সুবিধার জন্য এই ই টু দি পাওয়ার টিটা উঠানোর জন্য ই টু দি পাওয়ার টি দ্বারা আমরা ভাগ করে দিব। তো উভয় পক্ষে যদি ই টু দি পাওয়ার টি দ্বারা ভাগ করি তাহলে এই প্রথম পার্ট থেকে ই টু দি পাওয়ার টিটা ভাগ করলে চলে যাবে, এটুকুর সাথে ই টু দি পাওয়ার টি আছে, তাহলে এই ই টু দি পাওয়ার টিটা চলে যায়, শুধু টি থাকবে। এটা ই টু দি পাওয়ার টি আছে, তাহলে নিচে যদি একটা ই টু দি পাওয়ার টি দেই তাহলে আমাদের এই কাটাকাটি করলে থাকবে হচ্ছে 1 প্লাস
এই c2 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার t। তো এখন আমরা এই প্রমাণ করার জন্য এই z এর পরিবর্তে আমরা যে মানটুকু ধরছিলাম x প্লাস y ওইটা আমরা এখানে বসাই দিব ইজ ইকুয়াল টু 2t মাইনাস 1 প্লাস আমাদের c2 এবং এই e টু দি পাওয়ার 2 যেহেতু নিচে আছে তাই এটা ইনভার্স দিয়ে উপরে তুলে দিলাম e ইনভার্স t। এটাকে ধরলাম হচ্ছে আমরা 7 নং সমীকরণ। তো এটা অলরেডি আমরা একবার প্লাস মানে দুইটা যোগ করে একবার মানটা বের করছি। মূলত এই কাজটুকু আমরা কেন করতেছি দেখেন, আমরা যদি এক্সাম্পলের দিকে একটু লক্ষ্য করি আমাদের প্রমাণ কি করতে বলছিল দেখেন, এখানে মূলত x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এই মানগুলো আমাদের লাগবে। তো ওইটার জন্যই মূলত আমাদের যোগ করা হচ্ছে। তো এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা বের করছি, এখন বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা পাবো। এবং আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু আমাদের লন এক্স মাইনাস পাই আছে। তো এক্স মাইনাস ওয়াই যখন বের করবো সেখানে ক্ষেত্রে আমাদের লন যুক্ত পার্ট যখন থাকবে তখন সেটার হুবহু আমরা একটা মান ধরে রাখবো। দেখেন আমরা ক্যালকুলেশনটা দেখাইলে বাকি পার্টটুকু আপনারা বুঝতে পারবেন। এখন আবার আমাদের যে পথরেখার যে মূল সমীকরণ দুইটা ছিল ওইটা আমরা এখন বিয়োগ করব। তো dx বাই ডিটি মাইনাস ডিওয়াই বাই ডিটি, জাস্ট আমরা মাইনাস লিখলাম, মাইনাস ওয়াই মাইনাস টি। এখানে যেহেতু আমাদের মাইনাস হবে তাহলে এটার আগে একটা মাইনাস ছিল, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে এক্স প্লাস টি। এখন আমরা মাইনাস দিয়ে গুণ করলে এরকম আসতেছে যে প্লাস, এটা হচ্ছে আমাদের টি, টি প্লাস এক্স মাইনাস টি। তাহলে এখানে একটা প্লাসের টি একটা মাইনাসের টি কাটাকাটি যাবে, তাহলে এই এক্স মাইনাস ওয়াই শুধুমাত্র এইটুকু থাকতেছে। এবং বাম পাশে দেখেন এই দুইটা পার্ট থেকে আমরা 1/t কমন নিলাম। তো 1/t কমন নিলে এখানে থেকে হচ্ছে dx মাইনাস এখানে থেকে হচ্ছে dy। তো এখন এই যে বাম পাশের পার্টটুকু আছে এই বাম পাশের পার্টটুকু এখানে যেহেতু আমরা এই নিচে 1 আকারে লিখতে পারবো, এটা আমরা পক্ষান্তর করব, মানে এই ডিটিটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, এটা নিচে আসবো। তাহলে এই x মাইনাস ওয়াইটা নিচে আসবে এবং এই ডিটিটা কি আসবে আমাদের উপরে চলে যাবে। তো এখন লক্ষ্য করেন এখানে অলরেডি আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে। সূত্রটা কি, নিচেরটাকে অন্তরীকরণ করলে আমাদের উপরেরটা পাওয়া যাবে, মানে x কে অন্তরীকরণ করলে আসবে dx, আমাদের y কে করলে আসবে হচ্ছে dy। তাহলে আমরা নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাই তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে লন নিচেরটা। জাস্ট সাইড নোটে এটা আমাদের সূত্রটা লেখা আছে। আর লনের মান সবসময় আমাদের পজিটিভ আসবে, তাই এখানে আমরা মডুলাস দিয়ে দিলাম। এবং টি কে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে টি, ডিটি কে অন্তরীকরণ করে আসবে টি, এবং একটা সমকলনীয় ধ্রুবক দিলাম, সেটা হচ্ছে আমাদেরকে লন। যেহেতু অলরেডি c1 c2 ইউজ করছি তাই এখানে দিলাম হচ্ছে c3। তাহলে অলরেডি আমাদের মাত্র বলে আসছি যে যেহেতু লন এক্স মাইনাস ওয়াই যুক্ত একটা পার্ট আমাদের প্রমাণ করতে বলছে, এটাকে আমরা ধরে রাখবো। সেটা ধরে নিলাম হচ্ছে আমাদের 8 নং সমীকরণ। এখন এটা থেকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারতাম, পরবর্তীতে করব, মানে এই পার্টটুকু বাম পাশে নিয়ে এসে শুধু টির ভ্যালুটা আমরা রাখতে পারি। তো এটুকু আমাদের মনে রাখবেন, এটুকু কিন্তু পরবর্তীতে আমরা ইউজ করব। দেখেন এখন এই যে পার্টটুকু আমরা পাইলাম, এই পার্টটুকুর মধ্যে এই যে টি যুক্ত পার্ট আছে, এই টি যুক্ত পার্টের মধ্যে লন নাই, আর বাকি দুইটা উপাদানের মধ্যে লন আছে। তাহলে এই পার্টের মধ্যে আমরা লনটা নিয়ে আসবো। তাহলে লন নিয়ে আসার জন্য আমরা কি করতে হয় জানেন, যে লন এবং ই দুইটা একসাথে আনতে হয়। তাহলে দেখেন আমরা এই সেম কাজটুকু করব, বাম পাশে যা ছিল তাই লিখলাম, এটার মধ্যে লন এবং ই নিয়ে আসলাম, তাহলে আমাদের ই টু দি পাওয়ার টি হয়ে গেছে। তারপরে এটুকু আনলাম, তারপরে আমাদের এই লন c3টা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এটুকু আমাদের বিয়োগ আছে, তাহলে ভাগ আকারে লিখতে পারবো। বাকি যেটুকু আছে এভাবে লিখে দিলাম, উভয় পক্ষ থেকে লন বাদ দিয়ে দিলাম, x মাইনাস 3 x মাইনাস ওয়াই বাই ডিভাইডেড বাই c3 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি। তারপরে এইটা আবার ওই ডান পাশে গুণ দিয়ে দিলাম, তাহলে c3 ই টু দি পাওয়ার টি। এটাকে ধরলাম হচ্ছে আমরা 9 নং সমীকরণ। তো এখন দেখেন x মাইনাস ওয়াই এবং আমাদের x প্লাস ওয়াই দুইটার মানে আমরা বের করে ফেলছি। এখন আমরা জাস্ট প্রমাণে যা বলছে ওইটা আমরা লিখবো। আমাদের এখানে প্রমাণ করতে বলছিল x প্লাস ওয়াই মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইনভার্স। এই মানটুকু আমরা লিখবো, লিখে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা বসাবো। দেখেন আমরা এই যে মানটুকু যেটা সরাসরি প্রশ্নের মধ্যে ছিল ওই মানটুকু লিখলাম, x প্লাস ওয়াই মাইনাস এ এক্স মাইনাস ওয়াই ইনভার্স। এখানে x প্লাস ওয়াই এর মানটা আমরা লিখলাম, এটুকু হচ্ছে আমাদের x প্লাস ওয়াই এর মান, মাইনাস এ, তারপরে আমরা আমাদের মান লিখলাম হচ্ছে x মাইনাস ওয়াই, তার উপরে আমরা ইনভার্স দিলাম। তারপরে আপনি প্রশ্নের মধ্যে আরেকবার একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু এই পার্টটুকুর আগে একটা হাফ ছিল, তাই আমরা আবারও প্রমাণের জন্য এই পার্টটুকুর আগে একটা হাফ দিব। তাই ডান পাশে সমগ্র পার্টের আগে একটা হাফ আসবে। তো যদি আমরা হাফ দেই তাহলে এটুকু পার্টের আগে যেহেতু 2 আছে, তাহলে হাফ দিলেই 2 কাটাকাটি যাবে, শুধু এই পার্টটুকু থাকবে। এটুকু পার্টের মধ্যে আগে একটা হাফ আসবে, মাইনাস এটুকু পার্টের মধ্যে একটা হাফ আসবে, 1/2। এবং এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু যেহেতু ইনভার্স আছে, তাহলে আমরা আলাদা আলাদাভাবে দুইটাকে আমরা কি করে দিলাম, ইনভার্স দিয়ে দিলাম। বাম পাশে পার্টটুকু এভাবেই থাকবে, ডান পাশে শুধুমাত্র আমরা এই দুটো উপাদানের মধ্যে হাফ একটা আমরা কমন নিব। তা হাফ যদি আমরা কমন নেই
দেখেন হাফ এবং ই ইনভার্স টিও আছে, তো এই দুটোই আমরা কমন নিব। তো 1/2 মানে হাফ ই ইনভার্স 2 এটুকু আমরা কমন নিব। কমন নিলে এখানে থাকে হচ্ছে C2 মাইনাস এখানে থাকে হচ্ছে C3 ইনভার্স এবং মানে এ, তাহলে এখানে আমরা ইনভার্স মানে হচ্ছে নিচে ভাগাকারে আসবে, তার মানে A/C3 এটুকু আমরা কি করব, আমরা লিখব। এখন প্রমাণ করার সুবিধার জন্য দেখেন আমি এখানে সাইড নোটে লিখে রাখছি আপনাদের বোঝার জন্য, যে এখানে যে ধ্রুবক মান এটা আছে, এই ধ্রুবক একে এমনভাবে নির্বাচন করি যেন এই যে আমাদের কনস্ট্যান্টের যে ভ্যালুগুলো আছে সমগ্র মানটা আমাদের 0 আসে। তো এই এর মানটা আমরা এরকম ভাবে নিব যাতে করে এটা আমাদের বিয়োগ করলে এই সমগ্র মানটা 0 হয়ে যায়। তাহলে এই মানটা যদি 0 হয় তাহলে এই ডান পাশের এই যে পার্টটা এই সমগ্র পার্টটা 0 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এই পার্টটুকু থাকবে এবং বামে যা আছে তা এভাবেই থেকে যাবে। এখন আপনারা এটা কিন্তু ভুল করবেন না, এখানে কিন্তু এর মানটা 0 না, মানে এর মানটা এমন একটা মান ধরলাম যে মানটা আমাদের C3 এর সাথে ভাগ করলে এবং সেই মানটা যদি C2 থেকে বিয়োগ করি মানটা আসলে 0 আসবে। তো এটা যদি 0 হয় তাহলে এটা 0 আসলে কিন্তু এটাও 0 হয়ে যাইতো, এটা কিন্তু আমাদের 0 না, এটা এমন একটা ভ্যালু ধরছি যে ভ্যালুটা আমাদের পরবর্তী ক্যালকুলেশন করে এই মানটাকে আমাদের 0 করে দিবে। ওকে, তো এখন এটুকু যদি 0 হয় তাহলে এখানে থাকবে হচ্ছে t-1, বাকি পার্টটুকু এভাবে থেকে যাবে। এখন এখানে দেখেন একটা জিনিস আমরা প্রিভিয়াস পেজের মধ্যে বলে আসছিলাম যে এখানে এই t-1 এখানে টির মানটা আমরা বসাবো, কোথা থেকে বসাবো, এইখান থেকে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমরা বলছিলাম যে এই ln x - y এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ln C3 = t, মানে টির একটা ভ্যালু আমরা পাইলাম। তো টির পরিবর্তে কি লিখতে পারবো, ln x - y মাইনাস ln C2। এই কাজটুকু এখানে আমরা করব, টির পরিবর্তে লিখবো ln x - y মাইনাস ln C3। তো এখানে আমাদের 3 ছিল, দুঃখিত, এখানে C3 মাইনাস এখানে 1 আছে, তো একটা -1 আমরা দিয়ে দিলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। অলরেডি আমরা প্রমাণের খুব কাছে চলে আসছি। তো এই বাম পাশে যে পার্টটুকু ছিল ওই পার্টটুকু আমরা এভাবে লিখে দিলাম। এখন এই ডান পাশে দেখেন এই যে পার্টটুকু আছে দুইটা, এটা কিন্তু C3 আর 1 এই দুইটাই যেহেতু আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক, এই দুইটা ধ্রুবকের পরিবর্তে একটা ধ্রুবক ধরলাম, সেটা হচ্ছে আমাদের b। তাহলে আমরা লিখে দিলাম সাইড নোটে যে ln C3 - 1 এটুকুর পরিবর্তে ধরলাম হচ্ছে আমাদের b, এটুকুর পরিবর্তে আমরা হচ্ছে লিখলাম হচ্ছে b। তো এই বিটা আমাদের ডান পাশে মাইনাস ছিল, আমাদের যদি এই পাশে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এই সমগ্র পার্টের সাথে আমরা প্লাস আকারে দিব এবং এটাকে সরাসরি লিখে দিব, অতএব ln x - y = এই পার্টটুকু। আর এটাই আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেহেতু এক্সাম্পলটা একটু বড়, আমি খাতার মধ্যে করে বা লিখে দেখাইতে গেলে অনেক বেশি সময় লাগবে বা অনেক বেশি সময় লাগতো, তো এই জন্য আমি নোট খাতা থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো যেহেতু এটা নোট খাতার মধ্যে করা আছে, আমি যে পার্টটুকু আপনার বোঝার প্রয়োজন সেই পার্টটুকু আমি ভেঙে ভেঙে বলে দিলাম এবং প্রথম যে পার্টটুকু আপনাদের নতুন ছিল সেটুকু আমি করে দেখাই দিছি। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা নতুন আরেকটা এক্সাম্পল নিয়ে উপস্থিত হব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।